আর আজকের এই যে শুভ দিন, যেদিনে আমরা একটা প্রতিবাদ সাব্যস্ত করলাম, এই ঐতিহাসিক ঐতিহ্যমণ্ডিত কোচবিহার শহরের এই রাসমেলা ময়দানে উপস্থিত নেতাজি প্রেমী সমস্ত জনসাধারণকে, সমস্ত গুরু ভাই বোনদের অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাই, বৈদিক অভিনন্দনের রাম জানাই। আপনারা সকলেই জানেন আজকের দিনটি একটি ঐতিহাসিক দিন, কেননা নেতাজি সুভাষচন্দ্র বোস তার সমস্ত পৃথিবীব্যাপী যে কর্মকাণ্ডটা চালিয়ে যাচ্ছেন তার রূপরেখা শুরু হয়েছিল আজকের দিনেই। উনি প্লেন ক্র্যাশের গল্প বানিয়ে উনি অন্য কোথাও চলে গিয়েছিলেন এবং ওনার নিপুণ হাতের পরিকল্পনা হচ্ছে এই প্লেন ক্র্যাশ। নিপুণ হাতের পরিকল্পনায় প্লেন ক্র্যাশ এবং সাথী হিসাবে উনি নিয়েছিলেন তারই সাথী কর্নেল হবিবুর রহমানকে, এবং শিখিয়ে পড়িয়ে নিয়েছিলেন যে প্লেন ক্র্যাশের গল্পটা খুব সুন্দরভাবে তুমি সকলের কাছে বলবে এবং ঘটনা যখন ঘটবে তার কয়েকদিন পর বিশ্ববাসী সেটা জানতে পারবে, এবং যেহেতু প্লেন ক্র্যাশে তুমি বেঁচে যাবে তাই সকলেই তখন তোমার কাছে কিছু জানতে চাইবে, তুমি তখন সেটা ইন ডিটেইলস সকলকে বলবে। এবং তাই কিন্তু হবিবুর রহমান করেছিলেন এবং নেতাজি নিজে বসে থেকে সেই জিনিসগুলো দেখেছেন। এবং ডোমে নিউজ এজেন্সি যখন প্রথম খবরটা বের করলো, একটি বেসরকারি পত্রিকা, সে যখন এই খবরটা প্রকাশ করলো সারা পৃথিবী জানতে পারলো। কিন্তু খেলা কিন্তু তখন থেকেই শুরু হয়ে গেছে। উনি চলে গেলেন, ওনার যেখানে ছিল সেখান থেকে উনি দূরে সরে গেলেন, উনি রাশিয়ার দিকে এগিয়ে গেলেন এবং রাশিয়ার অমস্কো শহরে উনি ওনার ঘাঁটি গাড়লেন। অনেকে জেনেও জানতে চাইছে না, তাই আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রদ্ধেয় বালক ব্রহ্মচারী মহারাজ 1945 সনের 18 আগস্টের পর থেকে মাঠে ময়দানে চিৎকার করে আসছেন, প্লেন ক্র্যাশ হয়নি, প্লেন ক্র্যাশে আর মৃত্যুর প্রশ্নই ওঠে না, আর একটা বিশাল পরিকল্পনা আছে। সেই পরিকল্পনাটাকে বাস্তবায়িত করবার জন্য প্লেন ক্র্যাশের গল্প বেঁধে অন্য কোথাও চলে গেছেন। এবং ঢাকা, তৎকালীন সময় ঢাকায় ওনার শিষ্যদেরকে উনি ঢাকা কোর্টটা দেখিয়ে বলছেন এটা কি, তখন সকলে বলছে এটা কোর্ট, বলছে একদিন নেতাজির জন্য আমাকে ওই কোর্টে হাজিরা দিতে হবে। ভাবুন 1945 সনে বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন, আর সেটাই তার পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি। তাই বন্ধুগণ, আজকে আমরা যে প্রতিবাদ মিছিল এখানে যে সামিল হয়েছি, এই প্রতিবাদ মিছিল কোনো ধান্দাবাজি রাজনৈতিক দলের মিছিল নয়। এই প্রতিবাদ মিছিল যে জনসাধারণকে বাড়ি থেকে বাসে করে নিয়ে আসা নয়। এই প্রতিবাদ মিছিল এখানে তাদেরকে নিয়ে এসে ডিম ভাত মাছ ভাত খাওয়ানোর পরিকল্পনা নয়। আমরা আগেই ডিক্লারেশন করেছিলাম আমরা খাবার দাবারের ব্যবস্থা করতে পারবো না, তথাপি এই হাজার হাজার গুরু ভাই বোন নেতাজির টানে, বালক ব্রহ্মচারীর টানে আজকে এখানে এসে সামিল হয়েছে। ন্যূনতম এখন একটু ব্যবস্থা আমরা করতে পেরেছি, তাই গুরু ভাই বোনদের বলছি আপনারা সেগুলো একটু গ্রহণ করুন। পাশাপাশি দেখুন, কিছুদিন ধরে আমরা গত 1-1.5 মাস ধরে দেখছি লাগাতার ভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুকে ব্যক্তি আক্রমণ করা চলছে এবং খুব বাজে ভাষায়, কুরুচিকর ভাষায় মন্তব্য করা হচ্ছে। এবং মন্তব্যটা শুরুটা কে করেছেন? আমাদের বর্তমান পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য সভাপতি। উনি কি বললেন যে একটা সভায় নাকি শ্যামাপ্রসাদ মুখার্জি বক্তব্য দিচ্ছিলেন, ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা ওনার মাথা ফাটিয়ে দিয়েছিল। কিন্তু সেখানে প্রথম কথাই হচ্ছে ফরওয়ার্ড ব্লক তো যায়নি, সেদিন মিছিলটা করেছিল কংগ্রেসের যারা প্রতিবাদ করেছিল তারা কংগ্রেস থেকে করেছিল। এবং কংগ্রেসের সেই সময়ের যে মনোভাব, তারা ভিক্ষার বিনিময়ে স্বাধীনতা চাইছিলেন, আর ফরওয়ার্ড ব্লক সেটা চাইছিলেন না। তাই কংগ্রেস থেকে প্রচুর মানুষ ফরওয়ার্ড ব্লকের দিকে ধাবিত হচ্ছিলেন।
এই তৎকালীন বর্তমান সময়ের ধান্দাবাজ রাজনৈতিক নয় তো সেটা। শ্রমিক ভট্টাচার্য যেভাবে গুন্ডা বললেন, আমরা ব্যথিত, আমরা কষ্ট পেয়েছি। কেননা সেই সময় ফরওয়ার্ড ব্লক পার্টি কারা করতেন? সেই সব প্রাতঃস্মরণীয় বিপ্লবীরা, যাদের বিপ্লবের কাহিনী ভারতবর্ষের ইতিহাসের পাতায় সেভাবে উল্লেখ হয়নি। আজকে সেই বেঙ্গল ভলেন্টিয়ার্সের সেসব বিপ্লবীরা, আজকে হেমন্ত বসু, আজকে লীলা রায়, এই ধরনের বিপ্লবীরা তারা ছিলেন ফরওয়ার্ড ব্লক পার্টিতে। এটা তো এই তথাকথিত সমাজের রাজনৈতিক দলের মারামারি কাটাকাটি না যে হুট করে উনি গুন্ডা বলে দিলেন। এবং তার পরবর্তীতে আমরা কি দেখতে পেলাম? উনি মিথ্যা তথ্য দিচ্ছেন। কংগ্রেস থেকে নেতাজিকে বহিষ্কার করা হয়েছিল, এটাও একটা পুরোপুরি মিথ্যা তথ্য। নেতাজি সুভাষচন্দ্র বোস কংগ্রেস থেকে পদত্যাগ করেছিলেন। উনি একজন বিচক্ষণ, খুব ভালো বক্তা বলে আমরা জানি, কিন্তু উনি দিনের পর দিন এবং আজকের দিনে উনি তোমার বক্তব্যে অনড়, উনি একই কথাই বলে যাচ্ছেন। তাই ইতিহাস বিকৃত করা হচ্ছে। হঠাৎ করে ইতিহাস বিকৃত করার মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বোসকে টেনে আনা হচ্ছে। তাই বলে না যে রাজায় যেহেতু বলেছে উজির তো বলবেই। তাই দেখা যাচ্ছে কোচবিহার এই স্বঘোষিত এই নগেন বাবু, নগেন রায়, উনিও উল্টা পাল্টা বলা শুরু করলেন। এবং উনি এমনই একজন মানুষ যে নিজের মুখে উনি বলছেন কুত্তাক পোষে মুখ পোষে না। উনাকে কুকুরে, ওনার যে দল, সেই দল কুকুরকে নাকি গুরুত্ব দেয়, উনাকে নাকি গুরুত্ব দেয় না। এইরকম একজন মানুষ নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে সমালোচনা করছেন, উল্টো পাল্টা বিদ্বেষমূলক কথাবার্তা বলছেন। এবং বলতে বলতে সীমানা ছাড়াতে ছাড়াতে উনি এমন জায়গায় পৌঁছে গেলেন, যে ভাবা যায় না যে নারায়ণী সেনা নাকি নেতাজি সুভাষচন্দ্র বোসকে হত্যা করেছে। তাই ভারত সরকারের কাছে আমাদের দাবি যে ঠিক আছে, জীবিত থাকার ব্যাপারটাকে আমরা উজ্জ্ব রেখে দিলাম। যদি আপনারা বিশ্বাসই করেন 1945 সনের 18ই আগস্ট প্লেন ক্র্যাশে নেতাজি মারা গেছে, তাহলে বর্তমান ভারতবর্ষে যে সরকারটা ক্ষমতায় আছে, সেই সরকার, সেই দলের একজন রাজ্যসভার এমপি সে বলছে নারায়ণী সেনা নেতাজিকে হত্যা করেছে। তাহলে নেতাজিকে কয়বার হত্যা করা হলো সেই জবাবটা কিন্তু আপনাদের দিতে হবে। তাহলে কিন্তু আমাদের আন্দোলন কিন্তু চলবে, আমাদের প্রতিবাদ আন্দোলন চলবে। রাম নারায়ণ রাম, খেয়াল রাখবেন, আমরা ভুলে যাব না, ভুলতে পারি না। আপনারা ক্লিয়ারিফিকেশন দিন যে 1945 সনের 18ই আগস্টে প্লেন ক্র্যাশে মারা গেছে, অথবা ক্লিয়ারিফিকেশন দিন নারায়ণী সেনা হত্যা করেছে। একটা সরকারের প্রতিনিধি হয়ে গণতন্ত্রের মন্দির যেটাকে বলা হয়, সেই পার্লামেন্টে দাঁড়িয়ে এই অনন্তরায় এই ধরনের কথা বলছে নগেন রায়, আর আপনারা মেনে নিচ্ছেন। তার বঙ্গবিভূষণ উপাধি নিয়েছেন, তাতেই হয়ে গেল। এ তো গরু, মানে কি বলে, লাথি মেরে গরু দানের মতো অবস্থা হয়ে গেল। তাই আমরা ইমিডিয়েট তার জয়ের পরিমাণ শাস্তি যতটুকু নেওয়া যায় সেই শাস্তি আপনারা গ্রহণ করুন। পাশাপাশি আপনারা জানেন যে ভারত সরকার আরেকটা অভিসন্ধিমূলক ঘটনা কিন্তু চালিয়ে যাচ্ছে। সেটা হচ্ছে, আপনারা জানেন নেতাজির কন্যা বলে চালিত যে একজন মহিলা, যার নাম অনিতা পাফ, সেই অনিতা হয়ে গেছে অনিতা। সেই অনিতা পাফ সুপ্রিম কোর্টে আপিল করেছে। আপিল করে কি বলেছে জানেন? যে আমার বাবার চিতাভস্ম রাখা আছে জাপানের রেনকোজি মন্দিরে, সেই চিতাভস্ম নিয়ে আসা হোক সসম্মানে এবং তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক। আপনি ভাবতে পারেন ভারতবর্ষের সুপ্রিম কোর্ট সেটা গ্রহণ করেছে। এবং সেই কেসটা এই অনিতা পাফের হয়ে কে লড়ছে জানেন? বর্তমান কংগ্রেসের একজন দায়িত্বশীল নেতা অভিষেক মনু সিংভি, উনি লড়ছেন। তাহলে এটা যদি তারা প্রমাণিত করতে পারেন, যদিও পারবেন না, তবুও বলছি যুক্তির খাতিরে, তাহলে তাদের এক ঢিলে দুটো পাখি মারা হয়ে যাবে। যে 1945 সনের 18ই আগস্টে প্লেন ক্র্যাশে মারা গেছে, সেই চিতাভস্মই তো জাপানের রেনকোজি মন্দিরে রাখা আছে, কাজী নেতাজি সেই সময় মারা গেছেন। এবং এই চিতাভস্ম আনার জন্য আপিলটা কে করছে? আপিল করছেন অনিতা পাফ, যে নেতাজির মেয়ে বলে দাবি করে। তাহলে নেতাজির মেয়েও প্রমাণ হয়ে গেল, তাহলে নেতাজি বিয়ে করেছে সেটাও প্রমাণ হয়ে গেল। এই মিথ্যা তথ্যের বিরুদ্ধে আমাদের সন্তান দলের প্রতিবাদ।
এমনি এমনি প্রতিবাদ আসেনি। আমাদের পরমারাধ্য গুরুদেব বারে বারে বলেছেন প্লেন ক্রেশ হয়নি, প্লেন ক্রেশ হয়নি। এবং এই এলিটা পাপ আপনারা জানেন, নেতাজির শেষদা সুরেশচন্দ্র বসু প্রথম তদন্ত কমিশন যখন গঠন হয়েছিল, সেই শাহনওয়াজ কমিটির একজন সদস্য ছিলেন। এবং এই সুরেশচন্দ্র বোস কিন্তু আমাদের পরমারাধ্যের দীক্ষিত সন্তান। এই সুরেশচন্দ্র বসুর মেয়ে ললিতা বোস, সেও আমাদের পরম পিতার দীক্ষিত সন্তান। সেই সময়ে এই এলিটা পাপ ভারতবর্ষে ঘুরতে এলেন। তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু যখন দেখছেন যে নেতাজির নাম কোনোভাবেই ভারতীয়দের মন থেকে মুছা যাচ্ছে না, তাই নেতাজির চরিত্র হরণ করার জন্য যে কত বড় পাজি মানুষ নেতাজি সুভাষচন্দ্র বসু, দেখেন উনি কি করেছেন, চুপে চাপে বিদেশে গিয়ে উনি বিয়ে করেছেন। তার একটি মেয়ে আছে, আমি সেই মেয়েকে আপনাদের এনে দেখাচ্ছি। সে আর অন্য কোনো কিছু দেখানোর সুযোগ পেল না, সেই নেতাজির মেয়ে বলে দাবি করা সেই মহিলাকে নিয়ে আসলো। এবং দমদম বিমানবন্দরে যখন নামলেন, নামার পর নেতাজির সাথী ব্যারিস্টার নিহারেন্দু দত্ত মজুমদার তার সেই পাসপোর্টটা চেকিং করলেন। পাসপোর্ট চেকিং করার পরে দেখা যাচ্ছে যে সেই পাসপোর্টের নাম আছে, তার নাম এনিটা ব্রিজেট, এবং তার বাবার নাম লেখা আছে লেট কর্নেল পি ব্রিজেট, বাট মার নাম কিন্তু লেখা নেই। আমি এই অধম মানুষ, আমারও একটু বিদেশে দুই একবার যাওয়ার সুযোগ হয়েছিল, তাই পাসপোর্ট আমারও আছে। সেই পাসপোর্টে কিন্তু রীতিমতো আমার নাম, আমার বাবার নাম, আমার মায়ের নাম, আমার স্ত্রীর নাম, সমস্ত কিছু কিন্তু উল্লেখ আছে। কিন্তু এনিটা ব্রিজেটের পাসপোর্টে কিন্তু বাবার নাম লেট কর্নেল পি ব্রিজেট এবং মায়ের নাম কিন্তু উল্লেখ নেই। এবং যথারীতি বোস বাড়িতে এলেন, আসার পরে ললিতা বোস একদিন বললেন, বাবা এনিটা এসছে, তাকে নিয়ে আসি। ঠাকুর বললেন নিয়ে আয়। যথারীতি গেলেন, যাওয়ার পরে ঠাকুর এনিটাকে দেখে বললেন, তুমি একজন বিদেশিনী হিসাবে আমি তোমাকে গ্রহণ করছি, নেতাজির মেয়ে হিসাবে আমি তোমাকে গ্রহণ করতে পারলাম না। এবং তারপরেই ললিতা এনিটা পাপের মুখটা কেমন যেন হয়ে গেল। এবং তারপর ভারতীয়দের যেটা নিয়ম, যে কৃষ্টি কালচার, সেই কালচারটা এনিটা পাপকে দেখানো হলো। এবং সেই হিসাবে উনি প্রণাম করতে গেলেন ঠাকুরকে, কিন্তু প্রণাম করতে গিয়ে ঠাকুরকে স্পর্শ করতে পারলেন না। ওনার প্রচন্ড বাঁ দিকে প্রচন্ড ব্যথা শুরু হলো পেটের, এবং ঠাকুর বললেন ওকে ইমিডিয়েট হসপিটালাইজড করো। এবং সে কিন্তু আর ঠাকুরকে স্পর্শ করতে পারলেন না। ভক্ত শিষ্য যারা সেদিন সেখানে উপস্থিত ছিলেন, একটা পিন অফ সাইলেন্স এনভায়রনমেন্ট, কিছুক্ষণ নীরবতা যাওয়ার পরে ঠাকুর বললেন, ও একটা জ্বলন্ত মিথ্যা, তাই আমাকে স্পর্শ করতে পারলো না। নেতাজি পরম যোগী পুরুষ, বিবাহ সন্তান উৎপাদন তো দূরের কথা, জীবনে নারী অঙ্গ স্পর্শ করতে পারেনি। এইরকম একজন মহান ব্যক্তিত্বকে আজকের দিনে চরিত্র হরণ করা হচ্ছে ভারত সরকারের পক্ষ থেকে। তার প্রতিবাদে আমরা সামিল হব না বলুন? মৃত্যু আমাদের এই প্রতিবাদে সামিল হতে হবে। কিন্তু 60-70 ডাক কখন আসবে জানি না। যেদিন যাব এই বাবা জীবনের শেষ দিন পর্যন্ত আমরা এই অন্যায়। এবং দেখুন তার পরবর্তী কি চক্রান্ত, বালক ব্রহ্মচারী মহারাজকে পৃথিবীর বুক থেকে সরানোর পরিকল্পনা। আজকে যদি 1945 সনের 18 আগস্ট প্লেন ক্র্যাশ হয়ে থাকে, তাহলে 1960-62 দিকে কেন নেতাজি সুভাষচন্দ্র বোসের খোঁজ নেওয়ার জন্য বিপ্লবী বারিন ঘোষের মাধ্যমে জওহরলাল নেহরু ঠাকুরকে, বালক ব্রহ্মচারী মহারাজকে ডেকে পাঠালেন দিল্লিতে। এবং দিল্লিতে ডেকে পাঠানোর পর অনেক যত্নার্থী ঠাকুরের সেই ভিডিও আপনারা হয়তো অনেকেই পেয়েছেন, ঠাকুরকে বলছেন এই জওহরলাল নেহরু সবশেষে নেতাজি কাহা হে। তখন ঠাকুর বললেন আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, এত যত্নার্থীর মূলে হচ্ছে কারণ হচ্ছে এইটাই। তখন ঠাকুর বলেছিলেন, নেহরুজি আমি একজন সামান্য ফকির মানুষ, আপনি একটা দেশের প্রধানমন্ত্রী, সমস্ত কিছু আপনার হাতে, আইবি ডিপার্টমেন্ট, ইন্টেলিজেন্স, সেই সিবিআই থেকে শুরু করে যা কিছু সমস্ত কিছু আপনার হাতে, আপনি আমার মতো এক সাধারণ ফকিরকে বলছেন যে নেতাজি কাহা হে। তবে বিশ্বাস করে যদি কেউ একটা কথা বলে, সেই কথাটাকে কি ফাঁস করে দেওয়া উচিত? তাই জওহরলাল নেহরু দেখলেন বালক ব্রহ্মচারী মহারাজের কাছ থেকে কিছু জানা যাবে না, তাই অনেকবার হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছেন বালক ব্রহ্মচারী মহারাজকে। এবং এক সময় জওহরলাল নেহরু মারা গেলেন, এবং আমরা দেখতে পেলাম নেতাজির সেই জওহরলাল নেহরুর মৃতদেহের পাশে নেতাজি সুভাষচন্দ্র বোস নিজে হাজির। প্রথম মালাটা কে দিলেন?
লর্ড মাউন্টব্যাটেন দ্বিতীয় মালা কে দিলেন? এই নেতাজি সুভাষচন্দ্র বোস। এবং এই লর্ড মাউন্টব্যাটেনের পাশে দাঁড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বুঝিয়ে দিলেন লর্ড মাউন্টব্যাটেনকে যে মাউন্টব্যাটেন, তুমি তো পরিকল্পনা করে দেশ ভাগ করেছো, হিন্দু মুসলমানের ভাগ করেছো, আমার এই দেশটাকে টুকরো করে দিয়েছো, এবং আমি তোমাদের আমি বিশেষ শত্রু, আমি তোমার পাশে দাঁড়িয়েছি, দেখো তোমার কিছু যদি করার ক্ষমতা থাকে। কিন্তু কিচ্ছু করতে পারেনি মাউন্টব্যাটেন, শুধুমাত্র দেখেছেন। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধ অপরাধী করে কিন্তু রাখা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোসকে। চুক্তির বিনিময়ে অনেক চুক্তি হয়েছে, তার মধ্যে কিছু কিছু চুক্তি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস যদি ভারতবর্ষে ঘুরে আসে তাহলে এই রাষ্ট্রসংঘ, তার মানে বকলমে ব্রিটিশ এবং আমেরিকায় সাম্রাজ্যবাদী শক্তির হাতে নেতাজিকে তুলে দিতে ভারত সরকার বাধ্য থাকবে। তাই চার্টার 41 অ্যাক্ট তার এগেইনস্টে লাগু আছে। সে যখনই আসবে, ভারত সরকার যদি তাকে তুলে না দেয় তাহলে ভারতের ভূমি হবে ব্যাটেল ফিল্ড। রাষ্ট্রসংঘ ভারতবর্ষ আক্রমণ করতে বাধ্য থাকবে। তাই আমাদের মতো যখনই আক্রমণ করবে তখনই আমাদের মতো সাধারণ মানুষগুলো আমরা মারা যাব। কাজী নেতাজি তো আমাদের মৃত্যু চায়নি, সে আমাদেরকে তো বাঁচিয়ে রাখতে চেয়েছেন। আমাদের মতো সাধারণ মানুষের জন্য উনি জীবনটা পণ করেছেন। ভাবতে পারেন, আজ থেকে 100 বছর আগের আইসিএস অফিসার, 100 বছর আগের আইসিএস অফিসার, সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করা ছেলে, সে তো জীবনটা আরামসে কাটিয়ে দিতে পারতেন। সেই জন্য সেই নেতাজি সুভাষচন্দ্র বোস সেই দিনটা কিন্তু, সেই জীবনটা কিন্তু উনি বেছে নেননি, বেছে নিয়েছেন আমাদের এই কষ্টের জীবন। এবং তার পরবর্তী সময়ে উনি যেভাবে এগিয়ে আসছিলেন, আস্তে 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 আমরা কিন্তু সেই জিনিসগুলো কিন্তু ধীরে ধীরে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। তার বড় বড় প্রমাণ হচ্ছে 1971 সনের বাংলাদেশ যুদ্ধ, 1965 সনের পাকিস্তান যুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ, 1945 সনের 18ই আগস্টের পর থেকে আমেরিকা যতগুলো যুদ্ধ করেছে প্রত্যেকটা যুদ্ধে আমেরিকা পরাজিত হয়েছে। তার লেটেস্ট এক্সাম্পল হচ্ছে ইরানের সাথে যে যুদ্ধটা চলছে। একটা ছোট্ট দেশ ইরান, আপনি ভাবতে পারেন পৃথিবীর মধ্যে সবচেয়ে হাই টেকনোলজির দেশ হচ্ছে ইসরায়েল এবং আমেরিকা, অর্থবিত্তশালীতে, টেকনোলজিতে, এই দুটো দেশের বিরুদ্ধে একা লড়ছে ইরান। কোন শক্তি তার সাথে কাজ করছে একটু ভেবে নেবেন, মিলিয়ে নেবেন। আজকে জনগণকে এই সত্যগুলো জানতে দেওয়া হচ্ছে না। আমরা তথাকথিত রাজনৈতিক দলের ধান্দাবাজির আলোচনার মধ্যেই ব্যস্ত। এই যে আমরা মিছিল নিয়ে বেরিয়েছি, অনেকে মুচকি মুচকি হাসছে, এগুলো আর খেয়ে দিয়ে কাম নেই। অনেকে হয়তো ভেবেছে এরা ভাড়া করা এসেছে। না বন্ধু, কোনো ভাড়া কোনো কিছু নেই, প্রাণের টানে এসেছি। শেষ মুহূর্তে আমরা না বলেছিলাম আমরা কোনো খাবারও দিতে পারবো না, শেষ মুহূর্তে একটু মুড়ি আর একটু গুড়ের ব্যবস্থা করেছি, সেটাই পরিবেশন করছি। কোন টানে এসেছেন এটা কিন্তু ভাববেন। যাই হোক, আপনারা হয়তো অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে শেষ পর্যন্ত আমাদের ডিএম সাহেবের সাথে আমাদের কি হলো না হলো। আমরা ডেপুটেশনে সেই ডিটেলস বস্তুগুলো উল্লেখ করেছি। উল্লেখ করে আমরা ডেপুটেশন দিয়েছি কুচবিহারের ডিএম কে, আমরা দিয়েছি চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গল, আমরা দিয়েছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমরা দিয়েছি ভারতবর্ষের রাষ্ট্রপতি, আমরা দিয়েছি রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতির কাছে। আমরা ভেবেছিলাম ডিএম স্যারের কাছে গেছি, ডিএম স্যারের হয়ে যে স্যার ছিলেন উনি হয়তো আমাদের কাছ থেকে 5 মিনিটের একটা ফর্মালিটিস কমপ্লিট করেই আমাদের কাছ থেকে ডেপুটেশন নিয়ে নেবেন। কিন্তু উনি আমাদেরকে বসতে দিলেন। বসতে দেওয়ার পরে উনি জানতে চাইলেন ব্যাপারটা, এবং জানতে চাওয়ার পর উনি প্রত্যেকটা মুহূর্তে প্রশ্ন করে জানতে চাইছেন, এটা কি, ওটা কি, এরপরে কি হয়েছে, কি ঘটনা, কি ব্যাপার। এবং যেহেতু জানতে চেয়েছে তাই আমি জানানোর চেষ্টা করেছি। আমি যতটুকুন জানি বা আমার আশপাশে যে ভাইয়েরা ছিল, বোনেরা ছিল, আমরা 5-6 জনের একটা প্রতিনিধি টিম ঢুকেছিলাম। আমরা যতটুকুন পেরেছি আমরা কিন্তু জানান দিয়েছি। এই স্বঘোষিত মহারাজ, এই নগেন রায় যে কাণ্ড কারখানাগুলো করছে আমরা তুলে ধরেছি। এবং উনি শেষ পর্যন্ত যে লাস্ট কার্ডটা খেলেছে সেটা হচ্ছে রাজবংশী এবং বাঙালিদের মধ্যে একটা সংঘর্ষ সৃষ্টি করার একটা প্রয়াস, সেটাও আমরা উল্লেখ করেছি এবং বলেছি স্যার এই দিকটা কিন্তু খেয়াল রাখবেন। কিন্তু আমরা এখানে সবাই ভাই 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 হিসাবে আছি, এখানে আমাদের উদ্দেশ্য কিন্তু ভাতৃঘাতী কোনো সংঘর্ষ না, এদিকটা অবশ্যই দেখবেন।
আমরা উল্লেখ করেছি বর্তমান বিজেপির রাজ্য সভাপতি যেসব ধরনের কথাবার্তা বলেছেন সেটাও আমরা ওনাকে উল্লেখ করেছি, উনি মনোযোগ দিয়ে শুনেছেন এবং উনি বলেছেন আমরা খেয়াল করেছি, দেখেছি জিনিসটা আর কি। এবং তার পরবর্তীতে উনি যেহেতু জানতে চাইছেন, তাই ঠাকুরের সাথে নেতাজির সম্পর্কটা কি, 1939-এ ঢাকার অকল্যান্ড পার্কে যে ঠাকুরের সাথে নেতাজির প্রথম সাক্ষাৎ হয়েছিল সেদিকটা আমরা উল্লেখ করেছি। সেদিন কে সেই ঢাকার অকল্যান্ড পার্কের মিটিংয়ে ঠাকুরকে ডেকে নিয়ে গিয়েছিল তার কথা বলেছি। উনি সেটাও আশ্চর্য হয়ে শুনেছেন এবং বলেছেন যে সেদিন যে নেতাজি বলেছিলেন ঠাকুরকে যে আপনি একটা বাহিনী তৈরি করুন, সেই বাহিনী যে আজকে সন্তান দল বালক ব্রহ্মচারী মহারাজের সন্তান, সেটা আমরা উল্লেখ করেছি। এবং তার পরবর্তীতে 1947 সনের 15ই আগস্ট যে আমাদের এই দেশটা স্বাধীন হয়নি সেটাও আমরা কিন্তু উল্লেখ করেছি এবং বলেছি স্যার এটা আমাদের মনের কথা না, আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি তো স্যার জানেন সেদিনের পত্র পত্রিকা তথ্য ইতিহাস কি বলছে, টু নিউ ডোমিনিয়নস আর বর্ন, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, দুটো ডোমিনিয়নের জন্ম দেওয়া হলো। আমরা যে স্বায়ত্ত শাসিত একটা রাষ্ট্রে বসবাস করছি, আমরা যে পূর্ণ স্বাধীনতা পাইনি সেটা উল্লেখ করার পর ডিএম সাহেব বললেন সত্যি এটা তো বুঝতেই পারছি, এবং আমাদের ভারতবর্ষের যে পলিসি সেই পলিসিটা যে এই সাম্রাজ্যবাদী শক্তির দিকে এগিয়ে যাচ্ছে এটা উনি খুব দুঃখ করে বললেন আর কি, যেটা তো আমাদের ফরেন পলিসি নিয়ে কিন্তু একটু ভাববার বিষয় আছে। তো সেই দিকটা উনি উল্লেখ করলেন এবং আমি এটাও বললাম স্যার চীন আমাদের শত্রু না, রাশিয়া আমাদের শত্রু না, এবং পার্শ্ববর্তী দেশ যেগুলোকে প্রতি মুহূর্তে আমাদের এই সরকার শত্রু বলে প্রতিপন্ন করার চেষ্টা করছে তারা কিন্তু আমাদের শত্রু না, শত্রু হচ্ছে সেই ব্রিটিশ এবং আমেরিকা। সেই ব্রিটিশরা দেশটা ভাগ করে গিয়েছিল এবং তার সেই ভাগের পরিণতি আমরা ভোগ করছি, ধর্মের নামে ভাগ করে দিয়ে গিয়েছিল এবং আমরা ভাইয়ে ভাইয়ে মারামারি করছি। আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আজকে এই অস্ত্র কেনার প্রতিযোগিতার জন্য পাকিস্তান ভারত আমরা বাজেটে আমরা বরাদ্দ করছি, কিন্তু উন্নয়নের জন্য যদি সেই টাকা আমরা বরাদ্দ করতে পারতাম তাহলে আমাদের এই দুটো দেশ আমরা কতটা এগিয়ে যেতে পারতাম। আমাদের পরমারাধ্য গুরুদেব যে এই কথাগুলো বলেছেন যে এমন একদিন আসবে এই বর্ডার থাকবে না, এই সমস্ত কথাগুলো আমরা ওনার কাছে তুলে ধরেছি এবং মনোযোগ দিয়ে উনি শুনেছেন এবং উনি বলেছেন আমি যখন নাকি এই চ্যাংরাবান্ধার কথা বললাম যে চ্যাংরাবান্ধাতে একজন সাধুর বেশে নেতাজি যে যার বাড়িতে এসে থেকেছিলেন এবং সেখান থেকে উনি যে সেই বাংলাদেশ যুদ্ধে উনি যে জড়িয়ে পড়লেন এবং বাংলাদেশকে স্বাধীন করলেন, ভিয়েতনাম থেকে যে কয়েক ডিভিশন সৈন্য এসেছিলেন যাদের বুকের বেজে লেখা ছিল এশিয়ান লিবারেশন আর্মি, সেই জিনিসগুলো উল্লেখ করলাম এবং উনি পরবর্তীতে বললেন যে আমি যখন ফালাকাটাতে ছিলাম তখন কিন্তু এই শোলমারি আশ্রমের ব্যাপারে উনি উল্লেখ করলেন নিজে ইন্টারেস্ট নিয়ে, তখন সেই শোলমারির পর্বটাকেও আমি উল্লেখ করলাম। যতটুকুন আমরা সকলে মিলে যতটুকুন পেরেছি আমরা কিন্তু এই প্রত্যেকটা বিষয় কিন্তু উল্লেখ করেছি এবং মনোযোগ দিয়ে উনি কিন্তু কথাগুলো শুনেছেন, যার জন্যই কিন্তু আমাদের এতটা সময় লেগেছে। সব শেষে উনি একটা কথা বলেছেন যে কথাটা হচ্ছে সার কথা, উচ্চশিক্ষিত মানুষ এক কথায় অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন। উনি কি বলেছেন জানেন? আপনারা চিৎকারটা বজায় রাখুন। উনি বলেছেন জানেন এই নতুন প্রজন্ম এরা লিঙ্ক নির্ভর, এরা বইপত্র ইতিহাস এত ঘাটাঘাটি করে না, এরা মোবাইলে দেখে মোবাইলে যা আছে সেটাই ওরা পড়াশোনা করে। আপনি এই গুগল বলেন আর যা কিছু বলেন সমস্ত অ্যাপগুলো যে আছে, যে অ্যাপগুলো আমরা গর্ব করে ব্যবহার করি, সেই সমস্ত অ্যাপগুলোর মালিক কে জানেন? মালিকানা কার হাতে? মালিকানা আমেরিকার হাতে। একবার আমেরিকার এগেইনস্টে লিখুন। আমার নিজের জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। আমি টেকনোলজি অতটা বুঝি না। আজ থেকে 3 থেকে 4 বছর আগে জি টিভিতে একটা প্রোগ্রাম হয়েছিল, প্রোগ্রাম হতো দাদাগিরি। সেই দাদাগিরি প্রোগ্রামে সৌরভ গাঙ্গুলি সঞ্চালনা করতেন। হঠাৎ করে উনি একটা প্রশ্ন ছুড়ে বসলেন যে আমাদের ভারতবর্ষের একজন নেতা, ভারতবর্ষে মানে বিদেশিদেরও তো নিয়ে আসা হতো সেই কম্পিটিশনে, সেই বিদেশেরও কয়েকজন ছিল। তখন বলছে ভারতবর্ষের একজন নেতা আছে যার সাথে জার্মানের একটা সম্পর্ক আছে, সেই ভারতবর্ষের নেতার জামাই হচ্ছে একজন জার্মানি। আপনারা জানেন এই যে এনিটা পাফ,
এনিটা পাফের জামাই হচ্ছে একজন জার্মান অর্থনীতিবিদ, তার নাম হচ্ছে মার্টিন পাফ। তো সেই জিনিসটা উনি উল্লেখ করলেন। উল্লেখ করার পরে কম্পিটিটরস যারা ছিলেন তারা কি করলেন, বলার সাথে সাথে মার্টিন পাফের নাম বলার সাথে সাথে পুরস্কার দেওয়া হলো। আমি প্রোগ্রামটা দেখছি, ঠিক তার পরের দিনই ঠাকুরের জন্ম উৎসব মারুগঞ্জ ধাম, বেদবের ধামে আমি যাব, তার পরিকল্পনা হচ্ছে। হঠাৎ করে দেখার সাথে সাথে আমি ভাবলাম এটা কি করলো সৌরভ গাঙ্গুলি, সে তো কোটি কোটি টাকার মালিক, এই সামান্য দুটো পয়সার জন্য একটা বিকৃত তথ্য উনি পরিবেশন করছে। নূতন প্রজন্মের ছেলে মেয়েরা তো এটাই জানবে যে নেতাজি সুভাষচন্দ্র বোস বিয়ে করেছিলেন এবং তার মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে জার্মানে, সেই জার্মানির অর্থনীতিবিদের নাম হচ্ছে মার্টিন পাফ। আমি সাথে সাথে আমার ছেলে ছিল, আমি ছেলেকে বললাম এই প্রোগ্রামটা তো অলরেডি চলে গেছে, এবার অনলাইনে এই প্রোগ্রামটা কোথা থেকে তুই কালেক্ট করতে পারবি? বলে হ্যাঁ অনলাইনে গেলেই তো পাওয়া যাবে। আমি কালেক্ট করতো। সেই রাতেই আমার ছেলের সহযোগিতায় সেই জিটিভির প্রোগ্রামে গিয়ে আমি সেই ভিডিওটাকে কালেক্ট করলাম। তো সেই ভিডিওটা তো প্রায় ঘন্টাখানেকের ভিডিও, ঘন্টাখানের ভিডিও তো আর কেউ দেখবে না। আমি বললাম সৌরভ গাঙ্গুলি যখন প্রশ্নটা করেছে সেখান থেকে উত্তরটা যে সময়টুকুন দিয়েছেন ওইটুকুন সময় তুই শুধু ভিডিওটা রাখ। তো তাতে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ছিল। সেই 3-4 মিনিটের সময়ের ভিডিওটা ও কি করলো, কালেক্ট করলো। কালেক্ট করে আমি বললাম সেটাকে তুই আমার কাছে পাঠা। ও পাঠানোর সাথে সাথে আমি ফেসবুকে ওটাকে পোস্ট করলাম। পোস্ট করে আমি শুধু লিখলাম যে সৌরভ গাঙ্গুলির মতো লোক, যাকে আমাদের দেশের যুব সমাজ আইকন বলে ভাবে, এটা একজন ক্রিকেট খেলা মানুষ, আর তো কোনো কিছু তার অবদান নেই দেশের জন্য, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপার্জন করা মানুষ, সেই মানুষটা আজকে নেতাজি সম্পর্কে এই বিভ্রান্তমূলক তথ্য ছড়াচ্ছে। আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং ঘটনাটা কি, এনিটা পাপ যে একটা মিথ্যা ইতিহাস, এসব উল্লেখ করে আমি ফেসবুকে একটা পোস্ট দিলাম। পোস্ট দিয়ে আমি মোটামুটি পোস্টটা দিতে দিতে আমার প্রায় রাত্র 12:30 একটা বেজে গেছে। আমি ঘুমিয়ে পড়েছি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি চলে এলাম মারুগঞ্জ ধাম, বেদবের ধামে। ওখানে ঠাকুরের অনুষ্ঠান চলছে। আমি ভাবলাম একটা লাইভ প্রোগ্রাম করি। অনুষ্ঠানটা সুন্দরভাবে যেহেতু হচ্ছে, আমি ফেসবুক ওপেন করার সাথে সাথে দেখি ফেসবুক আমার কাজ করে না। সেখানে লেখা আছে কি জানেন, আপনি বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়েছেন, তাই জি টিভির পক্ষ থেকে আপনার এগেইনস্টে কমপ্লেন গেছে। জি এন্টারটেইনমেন্ট টেলিভিশন থেকে এই সামান্য বিপ্লব সরকারের নামে কমপ্লেন করা হয়েছে ফেসবুকের কাছে, এ বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে, তাই আর ফেসবুক ব্লক করা হোক। এবং আমাকে ফেসবুক থেকে এবার একটা অপশন দেওয়া হলো, যদি আপনি বলেন অদূর ভবিষ্যৎ আর এই ধরনের বিভ্রান্তিমূলক খবর ছড়াবেন না, তাহলে ইয়েস টিপুন, তার 24 ঘন্টা বা 48 ঘন্টা পরে আপনার ফেসবুক ওপেন করা হবে। এবার আমি পড়ে গেলাম মহাবিপদে। টেকনিক্যাল সাইটগুলো তো এতটা বুঝি না। প্রচুর নেতাজি প্রেমী মানুষ, প্রচুর এমন এমন কিছু মানুষ আমি যাদের সঙ্গ এই ফেসবুকের থ্রুতে পেয়েছি। এখন যদি আমি বলি যে না আমি আর বিভ্রান্তিমূলক খবর ছড়াবই, তাহলে আমার ফেসবুক ওপেন হবে না, নতুন করে আমি অ্যাকাউন্টও খুলতে পারবো না। এবং এই বন্ধু বান্ধবগুলো, এই যে যোগাযোগের মাধ্যমগুলো যে আমার ক্রিয়েট হচ্ছে, সেই যোগাযোগের মাধ্যমটা আমি হারাবো। বাধ্য হয়ে আমি মাথাটা নিচু করলাম জানেন, শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থাকে ঠিক রাখার জন্য। তারপর আমি ইয়েসে টিপ দিলাম যে আমি বিভ্রান্তিমূলক খবর আর দেবো না। আমি ভাবলাম একবার তো আমার ওপেন কর, তারপরে আবার ব্লক করবি তুই কর, আমার তাতে কোনো অসুবিধা নেই। তো যথারীতি আমি ইয়েসে টিপ দেওয়ার পরে 24 ঘন্টা না 48 ঘন্টা পরে আমার সেই ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয়েছে। তাই যারা বলেন যে নেতাজি সুভাষচন্দ্র বোস আসছে না কেন, তাদেরকে একবার বলি মাঠে ময়দানে নামুন, দেখুন রাষ্ট্রযন্ত্র কতটা ভয়ঙ্কর। আজকে আমাদের পরম পিতা তার প্রমাণ। সামান্য বালক ব্রহ্মচারী মহারাজকে জানেন, চোর ডাকাতকে যেসব প্রিজন ভেঙে তুলে নিয়ে আসে, সেইভাবে বালক ব্রহ্মচারী মহারাজকে সুকচর ধাম থেকে তুলে নিয়ে আসা হয়েছে এবং লালবাজারে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে। তাই যারা বলেন নেতাজি আসছে না কেন, তাদেরকে বলি একবার আওয়াজ তুলে দেখুন রাষ্ট্রযন্ত্র কতটা ভয়ঙ্কর। আমরা আমাদের নিজের জীবন দিয়ে দেখেছি যে কতটা ভয়ঙ্কর হতে পারে, এবং সেই যে চক্রান্ত চলছে, এই চক্রান্তের বিরুদ্ধেই আমাদের এই প্রতিবাদ। আমরা দেশের বিরুদ্ধে যাচ্ছি না, রাষ্ট্রের বিরুদ্ধে যাচ্ছি না, রাষ্ট্রের ইকোনমিক পলিসি নিয়ে কথা বলছি না, রাষ্ট্রের ফরেন পলিসি নিয়ে আমরা কথা বলছি না, সেটা আপনাদের ব্যাপার।
সে যা দেখার সে দেখছে। নেতাজি সুভাষচন্দ্র বোস মনে রাখবেন, আইসিএস অফিসার কিন্তু পৃথিবীর 11টা দেশের স্বীকৃতিপ্রাপ্ত একজন রাষ্ট্রপ্রধান, আজাদিন গভর্নমেন্টের প্রধান কিন্তু উনি। কাজে দেশ কিভাবে চালাতে হয় সেই মানুষটা কিন্তু ভালোভাবে জানে। বিদেশে থেকে অন্যের সাহায্য নিয়ে, অন্যের চোখে চোখ রেখে, যার কাছ থেকে সাহায্য নিচ্ছেন তার চোখে চোখ রেখে কথা বলে নেতাজি সুভাষচন্দ্র বোস আজাদিন গভর্নমেন্ট প্রতিষ্ঠা করেছেন। জাপানের সাহায্য নিয়েছেন, জার্মানের সাহায্য নিয়েছেন, আবার তাদের চোখেই চোখ রেখে কিন্তু কথা বলেছেন এই নেতাজি সুভাষচন্দ্র বোস। কাজেই উনি কিন্তু আইসিএস অফিসার। দেশ কিভাবে চালাতে হয়, দেশের পররাষ্ট্রনীতি কিভাবে চালাতে হয় উনি কিন্তু জানেন। তাই সব কিছু উনি কিন্তু খেয়াল করছেন। এবং আমাদের পরমারাধ্য গুরুদেব কিন্তু বলে রেখেছেন, 25,000 মানুষ ছেড়ে রেখেছি। ভারতবর্ষের বিভিন্ন ডিপার্টমেন্টে 25,000 লোক ছাড়া আছে বালা ব্রহ্মচারী মহারাজের। কে বা কারা আমাদের হয়ে কাজ করছে আমরা জানি না। এই যে আজকে আমাদের এই প্রতিবাদ সভা, আজকে এই কোচবিহার শহরের নারুদা, বিশেষ করে আমি নারুদার নাম নিতে বাধ্য হচ্ছি, আমাদের রাজারহাটের সংগঠনের আজকে সৌতম দেব অন্যান্য যারা আছেন, যারা উদ্যোগী ভূমিকা নিয়েছেন, তারা বলেছেন যে প্রতিটা মুহূর্তে পারমিশনের জন্য তারা যখন গিয়েছেন কিভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে। তাই ডিএম সাহেব খুশি হয়েছেন এবং বলেছেন চিৎকারটা করে যান। তারপরে দেখলাম 2-3টে ফোন ওনার এসছে, ব্যস্ত মানুষ, উনি অন্য কোথাও যেতে হবে। তারপরে আমরা সকলে মিলে একটা ছবি তুলেছি এই স্মৃতিটাকে ধরে রাখার জন্য। এবং সবশেষে রিসিভ কপিটা, সেই রিসিভ কপি আমার কাছে আছে, সেই রিসিভ কপিটা আমাদের থাকবে আগামী দিনের একটা তথ্য হিসাবে। এবার অনেকেই আমাদের সন্তান দলের গুরু ভাই বোন আছেন, অনেক বিপ্লবী বলেছেন, ঠাকুর বলেছে খুচরো বিপ্লব করব না, ঠাকুর বলেছেন একদিনেই বাপ বেটা বেটি মাঠে নামবো, তাই আমরা এইসব খুচরো বিপ্লবে রাজি নই। তাদেরকে বলছি যে আপনারা ঠাকুরের কথাগুলো যখন প্রচার করেন ভেঙে ভেঙে প্রচার করেন, ভেঙে ভেঙে প্রচার করবেন না, পুরোটা করবেন। ঠাকুরের কিন্তু এটাও বলা আছে, তোমরা বিপ্লব বিপ্লব করছো, একটু তো ডন ভোট করি দেবে। আমরা কিছুই করলাম না, ঘরে বসে আছি। কালকে নেতাজি সুভাষ চলে আসলেন, দেশে বৈদিক সাম্যবাদ প্রতিষ্ঠা হয়ে গেল এবং আমি আরামসে সমস্ত কিছু পেয়ে গেলাম। হয় না, মাগনায় কোনো কিছু পেলে তার মূল্য থাকে না। যেমন স্বাধীনতা পেয়েছি ভিক্ষার বিনিময়ে, তাই ভিক্ষার স্বাধীনতা উপলব্ধি করছি আমরা। আজকের দিনে আমাদের কাগজ দিয়ে প্রমাণ করতে হচ্ছে আমি দেশের নাগরিক। কোনদিন রাষ্ট্রের কাছে বলেছেন কাগজ কেন তোমরা চাইছো, দেশটা তো ভাগ করেছো তোমরা, ভারত পাকিস্তান বাংলাদেশ তো তোমরা করেছো, আমরা নয় পূর্ববঙ্গে ছিলাম, আমাদের দোষ কোথায়? তোমরা প্রধানমন্ত্রী হবে, তোমরা দেশের সম্পদ ভোগ করবে, তার জন্যই তো তোমরা ভাগ করেছো। আজকে এখানে একবার একটু হাত তুলুন তো, যে কাদের পূর্ববঙ্গে, একটু আমি আমার এই যে মনের কথাগুলো যে আমি বলি না, তাহলে বুঝতে পারবো যে কাদের ইতিহাস পূর্ববঙ্গের সাথে জড়িত, বাংলাদেশের সাথে জড়িত। একটু হাত তুলুন তো, হয়তো আপনার জন্ম এখানে হতে পারে, আপনার বাবা মা দাদু তাদের জন্ম বাংলাদেশে, একবার হাতটা তুলুন তো। ম্যাক্সিমাম হাত উঠে যাচ্ছে, কিন্তু আমার বাবার জন্ম কিন্তু বাংলাদেশের ময়মনসিংহ জেলায়। মানুষটা সারা জীবন দুঃখ করলো, দুঃখ করতে করতে জীবনটাই চলে গেল। যে আমি রান্নাঘরের পিছনে যে লেবু গাছটা লাগিয়ে রেখে এসেছিলাম, আমার লেবু গাছটার বা কি খবর, আর ওনার বাংলাদেশে যাওয়া হয়নি। তাহলে আমরা কেন ডকুমেন্টস দেখাবো? দেশ তো তোমরা ভাগ করেছো, তোমাদের নৈতিক দায়িত্ব। আর কোনো কিছু হলে পরেই সেই বাংলাদেশি আর অমুক তকমা দিয়ে তোমরা বিভ্রান্তির সৃষ্টি করছো, এটা তো চলতে পারে না। তাই ভারত সরকারের কাছে আবেদন, আপনারা সঠিকভাবে কাজ করুন। আমরা বিভ্রান্তি ছড়াই না, আমরা প্রকৃত সত্য তথ্য এবং ইতিহাস আমরা ছড়াই, সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। এখন যে সরকারটা ক্ষমতায় আছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে, তারা কিন্তু অখণ্ড ভারতে বিশ্বাসী। তারা সব সময় বলেন অখণ্ড ভারতের কথা। তারা অখণ্ড ভারতের কথা যদি বলেন, তাহলে সেই অখণ্ড ভারতে তো শুধুমাত্র সোকল্ড হিন্দুরা নেই, কোটি কোটি মুসলমান ভাইরা রয়েছে, খ্রিস্টান ভাইরা রয়েছে, তাদের কি হবে? তাই প্রকৃত অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে গেলে পরে কিন্তু এই দিকটাও মাথায় রাখতে হবে, কিন্তু এই দিকটাও খেয়াল রাখবেন। তা যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। ডিএম সাহেবের সাথে যে কথাগুলো হলো আপনাদেরকে বললাম,
একজন উচ্চশিক্ষিত মানুষ, উনি কিন্তু বললেন চিৎকারটা করে যাবেন, সরকারি চাকরি করেন, ওনাদের কিছু বাধ্যবাধকতা আছে। যেমন আমিও শিক্ষকতার চাকরি করি, 15ই আগস্টের দিন আমিও স্কুলে যাই, পতাকা যখন তোলা হয় খণ্ডিত ভারতের পতাকা, আমি বাধ্য হই সেখানে দাঁড়াতে। ব্যক্তিগতভাবে তো রাষ্ট্রের বিরুদ্ধে আমি লড়তে পারছি না, আমার সেই ক্ষমতা নেই। কালকে যদি আমার চাকরিটা না থাকে আমি খাবো কি করে? তার জন্য অনেক সময় বাধ্য হয়ে কোনো কিছু মেনে নিতে হয়, কিন্তু সেটা অন্তর থেকে কিন্তু মানা যাচ্ছে না। তাই আমাদের এই প্রতিবাদটুকু থাকবে এবং ওই প্রতিবাদ আমরা করেই যাব আগামী দিনে। এবং আপনারা সেই প্রতিবাদে থাকবেন তো? থাকবেন তো? সেই দূরে যারা ছায়ায় বসে আছেন তাদেরকে বলছি, কমফোর্টেবল লাইফ আমাদের জন্য না। চোখের জল ফেলতে ফেলতে আজাদিন ফৌজ কিন্তু চলে গিয়েছিল, সেই দিকটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সেই